তুমি পড়াশোনা করছো না। মাটি, দেখো মাটি বা মৃত্তিকা হলো আমাদের কাছে সবচেয়ে পরিচিত জড়বস্তু। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? 3 ধরনের জড়বস্তু আছে, মাটি, জল, বায়ু। ঠিক আছে, দরজা লাগাও। মাটি বা মৃত্তিকা হলো আমাদের কাছে সবচেয়ে পরিচিত জড়বস্তু। মাটি একটি কঠিন পদার্থ। সমগ্র জীবজগৎ মাটির উপর নির্ভর করে বেঁচে আছে, কারণ মাটির উপর ঘর বাড়ি তৈরি করে আমরা বসবাস করি। মাটির উপর জন্মায় উদ্ভিদ। এই উদ্ভিদ উপর নির্ভর করে টিকে আছে সমগ্র প্রাণী জগৎ। তাইলে মাটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মাটির উপরে আমাদের ঘর বাড়ি আছে, ঘর বাড়ি না থাকলে আমরা কোথায় বাস করব? এবং মাটির উপর উদ্ভিদ জন্মায় এবং উদ্ভিদরা আমাদের খাদ্য, মানুষের খাদ্য, প্রাণী জগতের খাদ্য, তাই তো? উদ্ভিদের খাদ্য তৈরি করে, ফল ফুল দেয়, সেগুলোও আমরা খাই, তাই তো? তারপর দেখো, তাই বলা যায় যে পৃথিবীর উপর যে কঠিন আবরণের উপর গাছপালা জন্মায় তাকে মাটি বলে। মাটি একটি নির্দিষ্ট জায়গায় জুড়ে থাকে। মাটির নির্দিষ্ট আকার আছে। বিভিন্ন রকম শিলা বা পাথর নানান প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চূর্ণ বিচূর্ণ হতে হতে গুঁড়ো হয়ে যায় এবং উদ্ভিদ ও প্রাণীর, তার সঙ্গে নানা রকম প্রাণী উদ্ভিদের মৃত দেহাবশেষ মিশে মাটি তৈরি হয়। তো কীভাবে মাটি তৈরি হয় সেটাও প্রশ্ন আসতে পারে। তো তুমি কী বলবে? এটা বলবে মাটি তৈরির সময় উদ্ভিদ ও প্রাণীর যে মৃত দেহাবশেষ মিশ্রিত হয় তাকে জৈব উপাদান বলে। তাহলে মাটি তৈরির সময় উদ্ভিদ ও প্রাণীর যে মৃত দেহাবশেষ, আমরা যে মরে যাই, মানুষগুলো যে মরে যায়, সেগুলো তো সব মাটিতেই মিশে যায়। উদ্ভিদগুলো যে মরে যায়, পাতাগুলো শুকান যায়, হাড়গুলা জ্বলে যায়। উদ্ভিদগুলো যে মরে যায়, যে পাতা তাতাগুলো সব পড়ে যায় ঝরে, সেগুলো মাটিতে মিশে যায়। সেগুলো মিশে দেহাবশেষ মিশ্রিত হয়ে তাকে বলে জৈব উপাদান। আর বাকি যে নুড়ি, কাকড়, বালি থাকে তাকে অজৈব উপাদান বলে। ঠিক আছে, এবার দেখো এখানে কি দিয়েছে, দেখো তোমাদের কাজ, বাগান বা পুকুর থেকে কিছু মাটি তুলে আনা হলো। তারপর বড় একটি কাচের জারে জল দিয়ে মাটি গুলে রাখা হলো। কী করলে? মাটি নিয়ে এলে, কাচের জালে জল দিয়ে মাটিটা গুলে রাখলে। একটু পরে দেখা যাবে জলের উপর কিছু ভাসছে এবং জলের নিচেও কিছু একটা জমেছে। কি দেখতে পাবে কিছুক্ষণ পরে? জলের উপরটায় কিছু ভাসছে আর জলের নিচেও কিছু জমে আছে। বাবা রে বাবা, এটার কোথা থেকে এলো? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে জলের নিচে প্রথমে মোটা দানা জমেছে, তারপর মাঝারি দানা, সব শেষে সবার উপর কাদা। জলের উপর ভাসমান জিনিসগুলো হলো জৈব পদার্থ আর মাটির জৈব উপাদান। আর জলের নিচে জমা হওয়া পদার্থগুলো হলো মাটির অজৈব উপাদান। সমস্ত মাটি যে একরকম হবে তা কিন্তু নয়। এক এক জায়গার মাটি এক এক রকম। আমাদের পশ্চিমবঙ্গেরই 2 মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা প্রভৃতি জেলার মাটি অন্যরকম। জৈব ও অজৈব উপাদানের ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এছাড়া বীরভূম, বর্ধমান জেলায় কাঁকড় মাটিও দেখা যায়। কাঁকড় থাকবে, পাথর থাকবে। বেলে মাটি কাকে বলে? যে মাটিতে বালির ভাগ অর্থাৎ অজৈব উপাদান বেশি থাকে এবং কাদার ভাগ অর্থাৎ জৈব উপাদান কম থাকে তাকে বলে বেলে মাটি। তাহলে বেলে মাটি কাকে বলে? এটা প্রশ্ন আসতে পারে, বেলে মাটি কাকে বলে? তখন তোমরা বলতে পারবে যে মাটিতে বালির ভাগ অর্থাৎ অজৈব উপাদান বেশি থাকে, বালির ভাগ এবং অজৈব উপাদান বেশি থাকে এবং কাদার ভাগ অর্থাৎ জৈব উপাদান কম থাকে। তাহলে এই ক্ষেত্রে তোমরা এটাও বুঝতে পারছো যে কাদার ভাগ, কাদা মানে জৈব উপাদান আর বালি মানে অজৈব উপাদান। ঠিক আছে, এটা প্রশ্ন হবে। জৈব উপাদান কাকে বলে? মাটির মধ্যে জৈব উপাদান কি জিনিস? ঠিক আছে, এই মাটির জল ধারণ ক্ষমতা কম থাকে। তাহলে কোন মাটির জল ধারণ ক্ষমতা কম থাকে? বেলে মাটি। কারণ বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে আর কাদার পরিমাণ কম থাকে। ঠিক আছে, তাই এই মাটি চাষের পক্ষে তেমন উপযোগী হয় না। তবে এই মাটিতে কিছু কিছু ফসল আবার ভালো ফলে, যেমন শশা, তরমুজ, পটল, উচ্ছে ইত্যাদি। সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেলে মাটিতে লবণের ভাগ বেশি থাকায় এখানের মাটি লবণাক্ত মাটিতে নারকেল চাষ ভালো হয়। এঁটেল মাটি বেশ আঠালো হয়, চিটচিটে হয়। এঁটেল মাটিতে বালির ভাগ অর্থাৎ অজৈব উপাদান কম থাকে। বালির ভাগ কম থাকলে মাটি চিটচিটে হবে এবং জল ধারণ ক্ষমতা বেশি হবে। কাদার ভাগ অর্থাৎ জৈব উপাদান বেশি থাকে। সামান্য সার মিশিয়ে এই মাটিকে চাষের উপযোগী করা যায়। এই মাটিতে ধান, পাট, গম, ডাল ইত্যাদি চাষ ভালো হয়। এছাড়া এই মাটিকে খুব সহজে যে কোনো আকৃতি দেওয়া যায় বলে এই মাটির দিয়ে নানা রকম জিনিস তৈরি করা যায়, যেমন পুতুল,